উসমানী সাম্রাজ্যে ইহুদিদের ভূমিকা কী ছিল? উসমানী সাম্রাজ্যে ইহুদিদের বসবাস কেমন ছিল? ইহুদিদের প্রতি উসমানী শাসকদের মনোভাব কী ছিল? এরকম অনেক প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জানব। সো উইদাউট ওয়েস্ট অফ এনি টাইম, লেটস গেট স্টার্টেড। শুরুতে একটু ধারণা নিয়ে নেওয়া যাক উসমানী সাম্রাজ্যের গোড়াপত্তন নিয়ে। যারা তুর্কি ভাষায় অগুজ উপভাষায় কথা বলতো তারা হলো অগুজ তুর্কি। অগুজ মানে গোত্র। অষ্টম শতকেই তারা মধ্য এশিয়াতে একটি চমৎকার সংঘবদ্ধ গোত্র সমাজ বানিয়ে ফেলেছিল। পরবর্তীতে তাদেরই একজন যোদ্ধার নেতা ছিলেন সেলজুক বেগ, যিনি মারা গিয়েছিলেন একাদশ শতকের শুরুর দিকে। ধারণা করা হয় 1007 কিংবা 1009 সালের দিকে তিনি ছিলেন বিখ্যাত সুন্নি মুসলিম। সেলজুক সাম্রাজ্য বা আলে সেলজুকের প্রতিষ্ঠাতা। ক্ষমতার তুঙ্গে থাকা অবস্থায় সেলজুক সাম্রাজ্যের বিস্তৃতি ছিল পশ্চিম আনাতোলিয়া ও লেভান্ত থেকে শুরু করে পূর্ব দিকে আফগান পর্বতমালা, হিন্দুকুশ পর্যন্ত, আর ওদিকে মধ্য এশিয়া থেকে শুরু করে দক্ষিণে পারস্য উপসাগর পর্যন্ত। মোট কথা প্রায় 40 লাখ বর্গ কিলোমিটারের বিশাল সাম্রাজ্য। এই সেলজুক সাম্রাজ্যের একটি অংশবিশেষ ছিল আনাতোলিয়া ও উত্তর সিরিয়া অঞ্চল নিয়ে গঠিত সালতানাত ই রুম। 1231 সালের দিকে সালতানাত ই রুমের পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকার দায়িত্ব পান অগুজ তুর্কি বংশোদ্ভূত উসমানের পিতা আরতুরুল গাজী। জায়গাটা ছিল উত্তর পশ্চিম আনাতোলিয়া। এই দায়িত্ব লাভ করেন সুলতান প্রথম আলাউদ্দিন কায়কোবাদের কাছ থেকে। এরপর 1281 সাল থেকে 1288 সালের মধ্যে কোনো এক সময় উসমান গাজী তার পিতার কাছ থেকে কাই গোত্রের খানের দায়িত্ব বুঝে নেন। 1299 থেকে 1300 সালের দিকে সেলজুক সুলতান তৃতীয় আলাউদ্দিন কায়কোবাদ তাকে স্বাধীন সুলতান হিসেবে 7 ঘোড়ার লেজওয়ালা প্রতীক দান করেন। তিনি ওসমানী রাজবংশের প্রতিষ্ঠাতা, যাকে পশ্চিমা ভাষায় বলা হয় অটোমান সাম্রাজ্য। ওসমান নামটি পরিণত হয়েছিল অটোমানে। পশ্চিমা দুনিয়ায় তুর্কি সাম্রাজ্য, তুরস্ক আর অটোমান সাম্রাজ্য একে অন্যের প্রতিশব্দ হিসেবেই ব্যবহৃত হতো। 1920 থেকে 1923 সালে এসে আঙ্কারা তুর্কি সরকার সরকারিভাবে কেবল তুরস্ক নামকে বেছে নেয়, তুর্কি ভাষায় যার উচ্চারণ তুর্কিয়ে। প্রথম উসমানের সময় এই সাম্রাজ্য ছিল বেশ ছোট, যা তুঙ্গে পৌঁছায় সুলতান সোলেমানের সময়। এক পর্যায়ে বিশাল আকার ধারণ করা এই সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে তার অন্তিম মুহূর্তে পৌঁছে যায়। পঞ্চদশ শতকের দিকে উসমানী সাম্রাজ্য বিশ্ব রাজনীতির এক বড় ক্ষমতায় পরিণত হয়। তখন অনেক আশকেনাজি ইহুদিরা উসমানী বা অটোমান এলাকায় বস্তি গাড়ে। অবশ্য এর আগে থেকেই আনাতোলিয়াতে হেলেনিস্টিক ও বাইজান্টিন ইহুদিদের বস্তি ছিল। পরের শতাব্দীতে অবশ্য স্প্যানিশ আর পর্তুগিজ ইনকুইজিশন থেকে পালিয়ে আসা ইহুদি মারানোরা এসে আশ্রয় নেয় অটোমান ভূমিতে, আর স্প্যানিশ ইহুদিরা 1492 সালে বিতাড়িত হওয়ার পর আরও বেশি করে অটোমান সাম্রাজ্যে আশ্রয় নেয়। এই সাম্রাজ্যের যে শহরগুলোতে ইহুদিরা স্বাধীনভাবে বসবাস ও উন্নতি করতে থাকে তার মাঝে আছে গ্রিস, কায়রো, দামেস্ক, কনস্ট্যান্টিনোপল, বলকান অঞ্চল ইত্যাদি। সেফারদি অভিবাসী ইহুদিদের কেউ কেউ বেশ উন্নতি করে উসমানী দরবারেও সুযোগ পেয়ে যায়। যেমন ধরুন, আমরা ডোনা গ্রাসিয়ার কথা জানি। তিনি থাকতেন কনস্ট্যান্টিনোপলে। সেখানকার ইহুদি সমাজের একজন নেত্রী আর পৃষ্ঠপোষক ছিলেন ডোনা। এই নারীর ভাইপো জোসেফ নাসি উসমানী দরবারের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি টাইবেরিয়াসে আবাস গড়া ইহুদি তাঁতি সমাজের পৃষ্ঠপোষক ছিলেন। এ আবাস গড়তে তিনি সাহায্য করেছিলেন। সত্যি বলতে এই টাইবেরিয়াসের কমিউনিটি গড়াই হয়েছিল মেসাআর আগমনের চিন্তায়। পরবর্তীতে তাদের কাজেই ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর
সাহায্য করে তাদের ইহুদি আধ্যাত্মিক কর্মকাণ্ড নতুন করে ঢেলে সাজানোর ব্যাপারে। ওসমানী সাম্রাজ্যের নানা জায়গায় ইহুদিদের একাডেমি গড়ে তোলা হয়, যেমন কায়রো, কনস্টান্টিনোপল এবং সালোনিকা। এ সময়ের একজন গুরুত্বপূর্ণ ইহুদি স্কলার ছিলেন জোসেফ কারো। একটু আগে বলা সেই মেসার আগমনের প্রতীক্ষায় থাকা ইহুদি সমাজের আধ্যাত্মিক উত্তরসূরিরা ফিলিস্তিনের সাবেদ এলাকায় ছোট সমাজ গড়ে তোলে। ষোড়শ শতকে এই সমাজ তাঁতের কাজে সিদ্ধহস্ত হয়ে পড়ে, আর সেই সাথে কাব্বালা তথা ইহুদি জাদুবিদ্যা বা আধ্যাত্মিক শাস্ত্রের কাজ চালিয়ে যেতে থাকে। সাফেদে মেসার আগমন প্রত্যাশী নানা কবিতা রচনা করা হতো। তুর্কি শহর বুরসাতে অটোমান সাম্রাজ্যের প্রথম ইহুদি সিনাগোগ প্রতিষ্ঠা করা হয়, যার নাম ছিল এসহাইম, মানে জীবন বৃক্ষ। 1324 সালে এই অটোমান কর্তৃপক্ষের হাতে আসে। সিনাগোগটি কিন্তু আজও ব্যবহৃত হচ্ছে। অবশ্য এই শহরের সর্বশেষ 2011 সালে মাত্র 140 জন ইহুদির খোঁজ পাওয়া যায়। কনস্টান্টিনোপল বিজয়ী অটোমান সুলতান মেহমেদ বা মোহাম্মদের উত্তরসূরি দ্বিতীয় বায়েজিদের আমলে বড় সংখ্যক ইহুদি স্পেন আর পর্তুগাল থেকে পালিয়ে চলে আসে। ইহুদি ইতিহাস অনুযায়ী অটোমান সাম্রাজ্য যখন খ্রিস্টানদের সাথে যুদ্ধরত, তখন ব্যবসায়িক বড় রকমের কাজগুলো অলিখিতভাবে ইহুদিদের ওপরই ন্যস্ত ছিল। মূলত ইহুদিদেরকে তারা দেখত অটোমানদের মিত্র, কূটনীতিক এবং গুপ্তচর হিসেবে। তাদের নানা দিকের নৈপুণ্য ও মেধাকে অটোমান সাম্রাজ্যে কাজে লাগানো হতো প্রায়। যেমন 1493 সালে 2 জন ইহুদি প্রিন্টিং প্রেস অর্থাৎ ছাপাখানা স্থাপন করে। তারা ছিল ডেভিড ও সামুয়েল ইবনে নাহমিয়াস। এই নতুন প্রযুক্তির কারণে বইপত্রের প্রাচুর্য দেখা দিল অটোমান সাম্রাজ্যে। বিশেষ করে ধর্মীয় ও সরকারি কাগজপত্র উৎপাদনের ক্ষেত্রে বেশ কাজে দিল ছাপাখানা। এছাড়া নানা ডাক্তার আর কূটনীতিক তো ছিলই। 16শ শতকে অটোমানদের প্রাণকেন্দ্র ইস্তাম্বুলে অর্থনীতির চালকদের মধ্যে শীর্ষ স্থানীয় যারা ছিল, তাদের বেশিরভাগই হয় গ্রিক নয়তো ইহুদি। এই ইহুদিরা ছিল মূলত সেই স্পেন থেকে পালিয়ে আসা ইহুদি পরিবার। তারা সাথে করে বাপ-দাদার ধন সম্পদ তুলে এনেছিল। তা দিয়েই তারা ধনী বনে যায় অটোমান সাম্রাজ্যে। তাদের মাঝে মেন্দেজ পরিবার ইহুদি মারানো ব্যাংকিক পরিবারগুলোর মধ্যে উল্লেখযোগ্য। সুলতান সুলেমানের দেয়া নিরাপত্তার অধীনে তারা 1552 সালে ইস্তাম্বুলে আস্তানা গাড়ে এবং ব্যবসা করে। এই মেন্দেজ পরিবারের একজন আলভোরা মেন্দেজ 1588 সালে ইস্তাম্বুলে নিয়ে এসেছিলেন 85,000 ডুকাটের মতো বিশাল অঙ্ক। তাদের তাই দ্রুত সমাজে উঁচু স্তরে পৌঁছে যাওয়া অবাক হওয়ার মতো কিছু নয়। রোমান সম্রাট হাড্রিয়ানের প্রতিষ্ঠা করা তুরস্কের প্রাচীন শহর আড্রিয়ানোপল বা আজকের অ্যাডিনা শহর একটি সিনাগোগ। উসমানী সাম্রাজ্যে ইহুদিদের মর্যাদা ছিল জিম্মি হিসেবে, মানে চুক্তিবদ্ধ জাতি যারা আসমানি কিতাব পেয়েছিল কিন্তু মুসলিম নয়। এই সাম্রাজ্যে ইহুদিদের উপর কোনো আলাদা নিয়ম আরোপ করা হয়নি তা ঠিক নয়। যেমন ধরুন, ইহুদিদেরকে বিশেষ কর দিতে হতো, তাদেরকে বিশেষ কাপড় পরে চলাফেরা করতে হতো যেন দেখলে চেনা যায়। পাশাপাশি তারা বন্দুক সাথে রাখতে পারত না, ঘোড়ায় চড়তে পারত না, নতুন করে সিনাগোগ বানাতে পারত না, উন্মুক্ত স্থানে উপাসনা করতে পারত না, ইত্যাদি নানা বিধিনিষেধ তো ছিলই। তবুও এটা বলতে হয়, তুলনামূলকভাবে অটোমান সাম্রাজ্য ইহুদিদের আরামেই থাকতে দিয়েছিল, অত্যাচারে ফেলেনি। বহু বছর টিকে থাকা অটোমান সাম্রাজ্যের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন ইহুদি ইসরায়েলের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ডেভিড বেন-গুরিয়ন। নাম যাই থাকুক না কেন, এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং সুলতান দ্বিতীয় মেহমেদ 1453 সালে। অনেকে একে কনস্টান্টিনোপল বিশ্ববিদ্যালয় ও ডেকে থাকেন।
সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।